মাদকাসক্তি এক ভয়াবহ ব্যাধি যা মানুষের বিবেক আর মস্তিষ্ককে পঙ্গু করে দেয়। সিফাতের মস্তিষ্ক এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। সেখানে রাজত্ব করছে কেবল তীব্র নেশার চাহিদা। শান বুঝল এই অবস্থায় একে বাধা দেওয়া মানেই অকারণে কিছু গালি শোনা, কিন্তু এই অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া যায় না। কখন কোন অঘটন ঘটিয়ে বসে ঠিক নেই। সিফাত গ্লাসের পর গ্লাস শেষ করে একসময় চেয়ারে গা ছেড়ে দিয়ে হেলান দিয়ে বসলো। ঝাপসা চোখে সে ডান্স ফ্লোরের দিকে তাকালো। সে আলো আঁধারির ভিড়ের মাঝেই হঠাৎই তার দৃষ্টি আটকে গেল এক তরুণীর উপর। লাল রঙের একটি বডিকন ড্রেস পরা মেয়েটি তখন সুরের তালে শরীর দেখাচ্ছিল। মেয়েটির সে পরিচিত আদল আর আগুনের মতো লাল পোশাকটি দেখে সিফাতের নেশাগ্রস্ত মস্তিষ্কে এক ঝটকায় বিদ্যুৎ খেলে গেল। সেই উগ্র গানের তালে মাতাল ক্লাবের ডান্স ফ্লোরে লাল রঙের বডিকন পরা মেয়েটি যেন এক জ্বলন্ত অগ্নিকাণ্ড। হাঁটু পর্যন্ত ঝুল, ঘাড়ের কাছে সরু ফিতার সেই ড্রেসটি তার শরীরের প্রতিটি ভাঁজকে নির্লজ্জভাবে ফুটিয়ে তুলেছে। ঠোঁটে রক্তবর্ণের লিপস্টিক আর মুখের ভারী মেকআপে তাকে কোনো এক পৌরাণিক মানবিনীর মতো লাগছে। সোনালি রঙের চুলে কৃত্রিম আলোর ছটা পড়ে এক অদ্ভুত বিভ্রম তৈরি করছে। সুন্দরী সে, সন্দেহ নেই, তবে এই সৌন্দর্য যেন এক বিষাক্ত তৃষ্ণার মতো। সিফাতের নেশাতুর চোখ সেই লাল রঙের মরণ ফাঁদে আটকে গেল। মেয়েটিও বোধহয় সিফাতের সুঠাম দেহ দেখে প্রলুব্ধ হয়েছিল। সে চোখ দিয়ে সিফাতকে এক অদ্ভুত ইশারায় কাছে ডাকলো। সিফাতের অবচেতন মন তখন একজন সঙ্গিনীর সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া। শান আবারও বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নেশার ঘোরে থাকা সিফাত তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে শানের হাত ঝটকায় সরিয়ে দিয়ে এগিয়ে গেল সেই আগুনের দিকে। মেয়েদের স্বভাবজাত লাজুকতার কোনো চিহ্ন এই মেয়ের মাঝে নেই। সিফাত কাছে যেতেই অ্যালিসা তাকে দুহাতে জড়িয়ে ধরল। সিফাতও দেরি না করে মেয়েটির কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিল। তার অভিজ্ঞ চোখ এক পলকে চিনে নিল এই চঞ্চলা হরিণীকে। সে কোনো ভূমিকা না করেই অ্যালিসার গলায় উষ্ণ এক চুম্বন এঁকে দিল। অ্যালিসার চোখে মুখে তখন সম্মতির ঝিলিক। সিফাত নেশা জড়ানো গলায় ইংরেজিতে শুধালো, হোয়াটস আপ ডার্লিং অ্যান্ড হোয়াটস ইউর নেম? মেয়েটি মোহময়ী হাসি দিয়ে উত্তর দিল, My name is Elisa. What's yours? ব্লাডি কিলার। Nice name with a nice body. Thank you, darling. সিফাত আর সময় নষ্ট করতে চাইল না, সরাসরি প্রস্তাব দিল। ক্যান আই টেস্ট ফ্লেভার ইউর লিপস্টিক? অ্যালিসার উত্তরের অপেক্ষা না করে সিফাত তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এই কলুষিত পরিবেশে এমন নষ্টামি দেখার মতো সময় কারণেই আশেপাশে শত শত মানুষ তখন যে যার মতো আদিম খেলায় মত্ত। অ্যালিসা বিরক্ত হওয়া তো দূরের কথা, বরং আরও বেশি আহ্লাদে গলে গিয়ে বলল, I like your personality, babes. I prefer men who are this direct. অ্যালিসা ক্লাবের একজন নিয়মিত এবং প্রভাবশালী সদস্য। সে সিফাতের হাত ধরে ভিআইপিদের জন্য সংরক্ষিত একটি বিশেষ কক্ষের দিকে এগিয়ে গেল। রাত তখন 2:30। শান ঠায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। শরীরে রাজ্যের অবসাদ। এমন সময় টলমলে পায়ে ফিরে এলো সিফাত। তাকে দেখে মনে হচ্ছে পাহাড় সমান কোনো পরিশ্রম করে এসেছে, হাঁপাচ্ছে আর ঘামছে। শান বিরক্তি আর উদ্বেগ নিয়ে প্রশ্ন করল, কি অবস্থা তোর? ড্রাগ নিয়েছিস নাকি? তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। কোথায় গেছিলি তুই? সিফাত ধপাস করে চেয়ারে বসে আবার গ্লাসে মদ ঢালতে শুরু করলো। নির্লিপ্ত স্বরে বলল, ডেটে গিয়েছিলাম। হোয়াট দ্য ফক? তুই মেয়েটার সাথে ডেটে গিয়েছিলে? তুই এতটা নিচে নেমে গেছিস জানতাম না তো। শানের কণ্ঠে ঘৃণা ঝরে পড়ল। সিফাত অবজ্ঞার হাসি এসে বলল, এনজয় ইউর লাইফ, জাস্ট চিল। আমাকে জ্ঞান না দিয়ে তোর যদি কাউকে ভালো লাগে তুইও যা। আমার রুচি তোর মতো এত জঘন্য না। বলেই শান ডাগে এক নিঃশ্বাসে কয়েক গ্লাস পান করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই নেশার নীল বিষ দুজনের রক্তে মিশে গেল। শান আর সিফাত দুজনই এখন হিতাহিত জ্ঞানশূন্য, পুরোপুরি মাতাল। ক্লাবের ঝাপসা আলো আর কড়া মিউজিকের মাঝে শান হঠাৎ থমকে গেল। শানের গলার স্বর আতঙ্কে বুঝে এলো। সে ফিসফিস করে বলল, ভাইয়া। সিফাত চোখ পিটপিট করে তাকালো। কি? ভাইয়া,
শানের চোখে মুখে তখন জমাট বাঁধা আতঙ্ক। সে হাত দিয়ে পেছনের অন্ধকারের দিকে ইশারা করলো। সিফাত টলতে টলতে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির অবয়ব আর রাগে চাহনি দেখে শান বিড়বিড় করলো, দেখতে ঠিক ফারাজ ভাইয়ের মতো লাগছে না? দে। ফারাজ বজ্রকঠিন মুখে দাঁড়িয়ে আছে। সিফাত কথা শেষ হওয়ার আগে সে সজোরে এক বিরাশি শিক্ষার থাপ্পড় বসিয়ে দিল সিফাতের গালে। রোশদির অবস্থা তখন অথৈবচ। লজ্জার তীব্র দহন তাকে এমনভাবে গ্রাস করেছিল যে ঘর থেকে বের হওয়ার ন্যূনতম সাহসটুকু সে সঞ্চয় করতে পারছিল না। বারবার মনে হচ্ছিল বাহিরে কারো মুখোমুখি হওয়া মানে একরাশ অস্বস্তির অতল গহ্বরে তলিয়ে যাওয়া। ফারাজ তাকে হাজারটা বুদ্ধি দিল, রুশদি নিজ সিদ্ধান্তে অটল। গলার কাছের এসব দাগ সরা না অবধি সে রুম থেকে বের হবে না। সকালে নাস্তার টেবিলে রুশদির অনুপস্থিতি দেখে রাইমা খান যখন ভ্রুকুচকে প্রশ্ন করলেন, ফারাজ অত্যন্ত নিপুণভাবে তা এড়িয়ে গেল। শান্ত গলায় বলল, রুশদির মুডটা আজ বিশেষ ভালো নেই, ও একটু একা থাকতে চাইছে। রাইমা খান মনে করেন হয়তো আবার বাবার কথা মনে করে মন খারাপ রুশদির। নিচে নাস্তা করে ফারাজ নিজেই খাবারটুকু নিয়ে রুশদিকে ঘরে দিয়ে এসেছিল। এরপর অফিসে চলে গিয়েছিল সে। অফিস থেকে যখন ফিরল ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। বাড়িতে পা দিয়েই সে প্রথমে শেরের খোঁজ নিল। জানতে পারল ক্লাব থেকে ফিরে শানু সিফাত ওদের সঙ্গে শের এখন শিকদার কুঞ্জেই আছে। ফারাজ ধীর পায়ে ঘরে ঢুকলো। দরজা ভেজানো ছিল, তবে ভেতর থেকে লক করা ছিল না। পুরো ঘর জুড়ে অন্ধকারের রাজত্ব। কেবল কোণে নীলচে ডিম লাইটের মৃদু আভা সেই অন্ধকারকে সামান্য আলগা করে রেখেছে। ঘরে ঢুকেই ফারাজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রোশদি অবেলায় এভাবে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমানোর মেয়ে নয়। তবে কি শরীরটা খারাপ করলো? রুশদির ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে ফারাজ বড় আলোটা আর জ্বালালো না। পরনের অফিসিয়াল স্যুট আর হাতের ব্র্যান্ডের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। তারপর বিছানার পাশে গিয়ে বসলো। ব্ল্যাঙ্কেটের ভাঁজ থেকে রুশদির মুখখানার সামান্য অংশ দেখা যাচ্ছে, ঠিক যেন খোলস ছেড়ে বেরিয়ে আসা কোনো এক মায়াবী রাজকন্যা। ঘুমন্ত অবস্থায় রুশদিকে অপার্থিব সুন্দর লাগছে। অবাধ্য চুলগুলো কপালে এসে লুটিয়ে পড়েছে, দীর্ঘ চোখের পাপড়িগুলো স্থির। তার সেই চঞ্চলতা বা তরকাটে স্বভাবের লেশমাত্র নেই এখন। এক অদ্ভুত প্রশান্তি এবং কোমলতা তাকে ঘিরে রেখেছে। ফারাজ অপলক তাকিয়ে রইল তার সেই বজ্জাত এবং তর্কবাজ বউটার এই রূপ যেন এক নতুন ঘোর তৈরি করলো তার মনে। শান মনে রুশদির কপালে হাত রাখলো। পরক্ষণেই মনে হলো এই মেয়েটার প্রেমে সে বুঝি বারবার নতুন করে পড়ে। কপালে স্পর্শ করতেই ফারাজ টের পেল শরীরটা সামান্য গরম, খুব বেশি না হলেও হালকা জ্বর এসেছে মেয়েটার। ফারাজ কিছুটা ঝুঁকে এলো রুশদির দিকে, আদুরে স্বরে ডাকলো, রুশদি, এ রুশদি। রুশদির তন্দ্রাচ্ছন্ন ভাবটা নিমিষেই কেটে গেল। সে অনেকটা চমকে উঠে ঝাপসা চোখে সামনে থাকা অবয়বটির দিকে তাকালো। অন্ধকার আর ঘুমের ঘোরে চট করে মানুষটাকে চিনতে না পেরে যখন খানিকটা কুঁচে উঠল তখনই ওপাশ থেকে শান্ত অভয় বানিয়ে এলো। আমি। রুশদি এবার ধাতস্থ হলো। ফারাজের গলার স্বর চিনতে পারলেও হঠাৎ ঘুম ভাঙায় মাথায় এক ধরনের ঝিমঝিম অনুভব করলো সে। মুখে হাত বুলিয়ে আড়মোড়া ভেঙে অস্ফুট স্বরে বলল, ফারাজ তার মুখের দিকে ঝুঁকে সে গভীর চোখে তাকালো। শরীর খারাপ লাগছে? অবেলায় এইভাবে ঘুমোচ্ছে কেন? এমনি তেমন কিছু না। ফারাজ আবারও তার কপাল ছুঁয়ে দেখল। কপাল তো হালকা গরম, জ্বর এসেছে নাকি? ফারাজ সামান্য সরে গেল। রুশদি শোয়া থেকে উঠে বিছানার হেড বালিশে ঠেস দিয়ে আধশোয়া হয়ে বসলো। নির্লিপ্ত গলায় বলল, দুপুরের দিকে একটু এসছিল, এখন বোধহয় সেরে গেছে। ওষুধ খেয়েছিলে? ফারাজের কণ্ঠে এবার স্পষ্ট উদ্বেগের সুর। না। নিজের শরীরের প্রতি এমন চরম অবহেলা দেখে ফারাজের মেজাজটা খিচড়ে গেল। ধমকের সুরে প্রশ্ন করল, খাওনি কেন? এমনি ইচ্ছে করেনি। রুশদির এই স্বভাবটা নতুন নয়। ছোটবেলা থেকে সে নিজের স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ উদাসীন। অসুখ হলেও ওষুধ গিলতে আর অনীহা পাহাড় সমান। আসলে নাহিদা কখনো তার অসুস্থতার বিশেষ তোয়াক্কা করেনি। আর বাবা আনাস হকেরও মেয়ের ওষুধের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না। অবহেলার সেই তিক্ত স্মৃতি থেকে হয়তো নিজের উপর রুশদির এই মায়াহীনতা। ফারাজ উঠে গিয়ে রুমের বড় লাইটটা জ্বালিয়ে দিল। তীব্র আলো চোখে পড়তেই রুশদি যন্ত্রণায় চোখ দুটো খিসে বন্ধ করে ফেলল। ফারাজ প্রশ্ন করল, দুপুরে খেয়েছিলে কিছু? না, কেন? খেতে ইচ্ছে করেনি তাই।
ফারাজ স্থির দৃষ্টিতে রুশদির দিকে তাকালো। রুশদি প্রায়ই না খেয়ে থাকে। রাইমা খানের পিড়াপিড়িতে কখনো বসলেও দু এক লোকমা মুখে দিয়েই উঠে পড়ে। ফারাজ লক্ষ্য করলো রুশদি সকালে যে জামাটা পরেছিল এখনও সেটাই পরে আছে। ভ্রু কুঁচকে সে জিজ্ঞেস করলো, দুপুরে গোসল করনি তুমি? রুশদি ব্ল্যাঙ্কেটটা গায়ের উপর আরও একটু টেনে নিয়ে বলল, জ্বরের কারণে শরীরটা ঠান্ডা হয়ে আসছিল, তাই আর করিনি। ফারাজ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। উঠে ফ্রেশ হয়ে নাও, নিচে তো নামবে না জানি, আমি খাবার নিয়ে আসি। রুশদি নিঃশব্দে মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সে বাথরুমে ঢুকে পাক্কা 1 ঘন্টা সময় লাগিয়ে গোসল করলো, তাও আবার কনকনে ঠান্ডা পানিতে। এমনিতেই শরীরে জ্বর ছিল, তার উপর এই অসময়ে ঠান্ডা পানি ঢালায় জ্বর যেন এবার দ্বিগুণ ক্রমে জাঁকিয়ে বসলো। গোসল সেরে কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলো রুশদি। ঠান্ডায় তার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। দ্রুত এসির সুইচ বন্ধ করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। ফারাজ রুমে ঢুকে রুশদির ভেজা চুল আর কাঁপাকাঁপি দেখে নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারল না। তবে সেই রাগটা ভেতরে চেপে সে থমথমিয়ে গলায় বলল, কে বলেছিল এই অবস্থায় পাকনামি করে এতক্ষণ গোসল করতে? এখন বসে কাঁপছে। রুশদি থরথর করে কাঁপছে। কথা বলার মতো শক্তিটুকু যেন তার ফুরিয়ে এসেছে। ফারাজ দ্রুত ফ্রেশ হয়ে একটি আরামদায়ক টি শার্ট আর ট্রাউজার পরে নিল। এরপর বাসার কাজের লোক দিয়ে আনানো খাবার নিয়ে বসলো। বিছানার পাশে বসে এক লোকমা ভাত রুশদির মুখের সামনে ধরতে সে মুখ ফিরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমি খাবো না। ফারাজ এবার আর নরম থাকলো না, কঠোর গলায় শাসন করে বলল, কানের নিচে দু একটা বসিয়ে দিলে না, তখন এইসব ফালতু কথা মুখ দিয়ে বের হবে না। দুপুরেও খাওনি, এখনো খাবে না? এই খালি পেটে ওষুধ খাবে? শরীর যে জ্বরে পুড়ছে সে খেয়াল আছে? একদম কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে না রুশদি, আমার রাগিও না। অযথা তর্ক করার মতো শক্তি বা মানসিক অবস্থা কোনোটাই আজ রুশদির নেই। সে বাধ্য মেয়ের মতো ফারাজের হাতে খাবারটুকু খেয়ে নিল। খাওয়ার পর ওষুধ গিলতে একটু আপত্তি করতে চেয়েছিল, কিন্তু ফারাজের তীক্ষ্ণ চাহনি আর হুঙ্কারে সেই সুযোগও মিলল না। খাওয়া শেষে এক মুহূর্ত দেরি না করে সে বালিশে মাথা রাখল। শরীরটা আজ বড় বেশি কাহিল লাগছে তার। রুশদি ঘুমিয়ে পড়লে ফারাজ ঘরের বড় আলোটা নিভিয়ে ডিম লাইটের নীলচে আভা জ্বালিয়ে দিল। টেবিলে ল্যাপটপ নিয়ে বসলো সে। অফিসের কিছু কাজ বাকি ছিল। কাজ শেষ করতে করতে ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। দীর্ঘক্ষণ এক নাগারে বসে থাকায় শরীরটা আড়ষ্ট হয়ে গেছে। আড়মোড়া ভেঙে সে উঠে এসে বিছানায় গেল। মাঝে কয়েকবার উঠে রুশদির জ্বর পরীক্ষা করেছিল সে। এখন আর তেমন উত্তাপ নেই শরীরে, তবে জ্বরের ঘোরে রুশদি একদম জড়সড় হয়ে পা গুটিয়ে শুয়ে আছে। ফারাজ ধীর পায়ে শুয়ে তাকে আলতো করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। তন্দ্রাচ্ছন্ন রুশদি হঠাৎই বাহুবন্ধনে সজাগ হয়ে উঠল। ঘুমকাতুর কণ্ঠ অস্ফুট স্বরে ডাকল, ফারাজ। ফারাজ তার কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে বলল, ইয়েস মিসেস খান। রুশদি সামান্য নড়ে চড়ে উঠে বলল, ছাড়ুন প্লিজ, এমনিতেই সারা শরীরে বড্ড ব্যথা। ফারাজের ঠোঁটে তখন এক চিলতে দুষ্টুমির হাসি। সে কানে কানে বলল, জানি তো তোমার এই ছোট্ট শরীরটা সরফরাজ খানের লোড নিতে পারেনি, তাই এই অবস্থা। অন্ধকারেও ফারাজের কথায় রুশদি শিউরে উঠল। চোখ দুটো বড় বড় করে তাকালো সে। লজ্জায় তার 2 গাল টকটিম হয়ে উঠল। অন্ধকারে সবটা স্পষ্ট না হলেও ফারাজ টের পেল তার বইয়ের আড়ষ্টতা। রুশদি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, সব সময় ফালতু কথা বলবেন না, আমার এমনি জ্বর এসছে। বউ, আমি ভাত খাই, সুজি না, সব বুঝি আমি। ভেবেছিলাম আজকেও একটু আদর করবো তোমাকে, কিন্তু তুমি তো প্রথম রাতেই কাহিল হয়ে পড়লে। আমার আশা আর পূর্ণ হলো না। রুশদি এবার মরিয়া হয়ে তাকে ঠেলে সরানোর চেষ্টা করলো। এই ছাড়ুন তো আমাকে, চুপচাপ ঘুমান, নিজে ঘুমান আর আমাকেও শান্তিতে ঘুমোতে দিন। রুশদি ফারাজের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে ফারাজ তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। গভীর স্বরে বলল, এত অস্থির হচ্ছ কেন? নাকি কালকের ঘটনার লজ্জাটা এখনো কাটাতে পারোনি বলে দূরে থাকতে চাইছো? উফ, আপনি কি একটু চুপ থাকবেন? ফারাজ এবার একটু নরম হলো। আচ্ছা, শরীরটা এখন কেমন? ভালো লাগছে? রুশদি শান্ত হয়ে ভাবল, লোকটা বোধহয় পাগলামি একটু কমেছে। মৃদু স্বরে জবাব দিল, জ্বর নেই আর। কিন্তু ফারাজের দুষ্টুমি যেন শেষ হওয়ার নয়। সে আচমকা রুশদির গলার ভাঁজে মুখ ডুবিয়ে আলতো এক চুমু খেয়ে ফিসফিস করলো, তবে কি আজকেও একটু আদর করা যায় তোমাকে? একদম না, দূরে যান আপনি। ফারাজ মুখ তুলে কৌতুকের ছলে বলল, স্বামী কি এইভাবে না করছো? জানো তো, অবাধ্য স্ত্রীকে সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয়। রুশদি দমে গেল। কথাটি সে আগে শুনেছে, কিন্তু জ্বরের কারণে শরীরের এই প্রচণ্ড ব্যথা
ফারাজের সামান্য স্পর্শ যেন ব্যথায় শরীরে কাটার মতো বিঁধছে। রুশদিকে এভাবে চুপসে যেতে দেখে ফারাজ শব্দ করে হেসে উঠল। তাকে নিজের বুকের সঙ্গে সজোরে মিশিয়ে নিয়ে বলল, ঠিক আছে, এত ভয় পেতে হবে না। আজ না হয় এত নাই করলাম, এসো গল্প করি। কি গল্প? আই লাভ ইউ। রুশদি স্তব্ধ হয়ে গেল। কোনো উত্তর এলো না তার ঠোঁট ছিঁড়ে। ফারাজ হালকা অভিমানের সুরে বলল, এই খাটো পটল, তুমি কি আমায় একটু ভালোবাসো না? কোনোদিন তো আমার লাভ ইউ এর উত্তর দিলে না। রুশদি এবার অন্ধকারে একটু হাসলো। নিজের 2 হাত দিয়ে ফারাজকে জড়িয়ে ধরল সে। মাথা উঁচু করে ফারাজের কানের কাছে মুখ নিয়ে জীবনের শ্রেষ্ঠ স্বীকারোক্তিটা দিল। আই লাভ ইউ টু শেরের পাপা। আপনার এই খাটো পটলও আপনাকে খুব ভালোবাসে। ফারাজ বিস্ময় মেশানো আনন্দ নিয়ে বলল, কাকে ভালোবাসো বললে? শেরের পাপাকে। সেটা তো আমি। তাহলে আপনাকেই ভালোবাসি। ফারাজ একরাশ তৃপ্তি নিয়ে হেসে উঠল। রুশদিও সে হাসিতে যোগ দিল। শরীরটা একটু ব্যথা করলেও রুশদি আজ নিজেকে আলগা করলো না, উল্টো জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমার প্রেমে ঠিক কবে পড়েছিলেন? আমি তো তোমার প্রেমে পড়িনি রুশদি। তাহলে বিয়ে কেন করলেন? ফারাজ তার কপালে গভীর এক চুম্বন এঁকে দিয়ে বলল, আমি তোমার প্রেমে পড়িনি, সরাসরি ভালোবেসে ফেলেছিলাম। এক সময় তুমি আমার অভ্যেস হয়ে উঠেছিলে, কেন বা কিভাবে তা আজও আমার কাছে অজানা। আপনি তবে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছিলেন? তখন হয়তো কারণ ছিল না, কিন্তু এখন হাজারটা কারণ আছে। তোমাকে এতটাই ভালোবাসি যে এই এক জনম তোমার সঙ্গে পার করে দিলেও মনে হবে অনেকটা সময় কম পড়ে গেল। ভালোবাসা তো কারণ খুঁজে হয় না রুশদি, ভালোবাসা হলো একটা আশ্রয়। আমার সেই আশ্রয়ের নাম তুমি। তোমার এই পাগলামি, এই জেদ, সবটুকু নিয়েই তুমি আমার পূর্ণতা। বিশ্বাস করো, কোনো এক কঠিন মুহূর্তেও তোমার প্রতি আমার এই ভালোবাসার এক বিন্দুও কমবে না। রুশদি ফারাজের বুকের উপর মাথা রেখে পরম আবেশে শুয়ে আছে। বাইরের জানালা দিয়ে আসা চাঁদের ম্লান আলোয় ঘরের আধো অন্ধকার যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। চারপাশটা একদম নিঝুম, কেবল ঘড়ির টিকটিক শব্দ আর দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। হঠাৎ রুশদি খুব নরম স্বরে প্রশ্ন করল, এত কেন ভালোবাসেন আমায়? ফারাজ ওর চুলে আঙ্গুল ডুবিয়ে দিয়ে শান্ত গলায় জবাব দিল, কারণ তুমি আমার। আচ্ছা ক্যাপ্টেন, আমি কেমন? রুশদি এবার ফারাজের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলো। ফারাজ একটু সময় নিল, তারপর গভীর চোখে রুশদির চোখের মনি দৃষ্টিতে নিবদ্ধ করে বলল, আমার জন্য তৈরি নারীকে মন্দ বলি কি করে রুশদি? তুমি আমার সেই পূর্ণতা, যা ছাড়া আমি ছিলাম এক অসম্পূর্ণ কবিতা। আপনার আর কয়েকটা বাচ্চা থাকলে ভালো হতো, আমাকে আর কষ্ট করে বাচ্চা নিতে হতো না। ফারাজ হো হো করে হেসে উঠল। ওরে চালাক, অত টেনশনের কিচ্ছু নেই। তোমার উপরে যখন এত চাপ, তবে বরং আরেকটা বিয়ে করে ফেলি। কি বলো? করি করি। মুহূর্তেই রুশদির মুখটা গম্ভীর হয়ে গেল। সে ফারাজের টি শার্টের কলার শক্ত করে চেপে ধরে শাসানোর সুরে বলল, একদম মেরে ফেলবো। আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকালে আপনার খবর আছে। আপনার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না, কোনো দিন না। ফারাজ এবার ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রুশদির কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, পাগলি একটা, আমি নিজেই তো তোমার প্রতি আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে পারবো না। দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে কেবল তোমারই রাজত্ব। এত ভালোবাসেন, এইভাবে সারাটা জীবন ভালোবাসতে পারবেন তো? কথা দিলাম রুশদি, পুনর্জন্ম হলেও আমি ঠিক এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। পুনর্জন্ম হবে না, এই জীবনেই আপনার সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে পূর্ণ করে দিন। আমার আর কিচ্ছু চাই না। আকাশের নীল ক্যানভাসে তখন অজস্র তারার মেলা। শিকদার বাড়ির বিশাল ছাদে মাদুর পেতে শুয়ে আছে শান, সিফাত আর ছোট্ট শের। শান আর সিফাতে ঠিক মাঝখানে শের শুয়ে নিষ্পলক চোখে আকাশের ঝিলিমিলি দেখছে। নিস্তব্ধ রাতটাকে খানিকটা চঞ্চল করে শান আচমকা প্রশ্ন করল, শের, আমাকে কতটুকু ভালোবাসিস রে? শের এক মুহূর্ত দেরি না করে শানকে জড়িয়ে ধরল। আধো আধো গলায় বলল, মম আর পাপার পর তোমাকেই যে বেশি ভালোবাসি চাচ্চু। ইউ আর মাই হিরো। শের মুখে এমন স্বীকারোক্তির পর শানের বুকটা গর্ভে ভরে উঠল। পাশে শুয়ে থাকা সিফাত এবার কিছুটা ঈর্ষান্বিত হয়ে শেরের দিকে ঝুঁকে জিজ্ঞেস করল, আর আমাকে কতটুকু ভালোবাসিস রে সে? শের সিফাতের দিকে এক পলক তাকিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। স্পষ্ট স্বরে বলল, তোমাকে আমি একটু ভালোবাসি না। আই হেট ইউ শিফুদিলার। তুমি দেখতে একদম সাদা হাঁসের মতো,
শেরের মুখে এমন কথা শুনে শান বিজয়ের হাসি হাসলো এবং ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সে নিজের সফলতায় নিজেই মজা পেয়ে হি করে হেসে উঠল। সরাসরি মুখের উপর এমন অপমান সইতে না পেরে সিফাত এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলো, চিৎকার করে বলল, এই চ্যাংটা বাদর, কি বললি তুই? আমাকে সাদা হাঁসের মতো দেখতে? এই তুই খেচ্ছিস কেন? ও তো তোকে কত সুন্দর একটা নাম দিয়েছে, সাদা হাঁস। বেশ তো মানিয়েছে তোকে। সিফাত রাগে গজগজ করতে করতে বলল, তাহলে তোকেও এই নামেই ডাকুক না? শের, তুই আমাকে সাদা হাঁস ডাকবি? ঠিক আছে। ওকে চাচু। সিফাত এবার শেরকে পটাতে গিয়ে বলল, শের, আমাকে ওই রকম সুন্দর কোনো নামে ডাকবি তো? শিফুদিলার। সিফাত রাগে দাঁত কিরমির করে বলল, পাজির হার চ্যাংটা বাদর একটা। শিফুদিলার। শের শানের সব কথা এক কথায় শুনল। সিফাত কিছু বললেই সেটা কানে তোলে না। শানের সঙ্গে শেরের সম্পর্কটা একদম বাবা ছেলের মতো অটুট, আর সিফাতের সঙ্গে যেন জন্মান্তরের আদায় কাজকলায় সম্পর্ক। সারাক্ষণ দুজনের টম অ্যান্ড জেরি ঝগড়া লেগেই থাকে। সিফাতও নাছরবান্দা, সবসময়ের পেছনে লেগে থাকে। তবে সের মুখে যাই বলুক না কেন, সিফাতকে কিন্তু সের মনে মনে ঠিকই পছন্দ করে, শুধু সিফাতের সামনে সেটা কখনো স্বীকার করে না। ভোরের আজানের সুমধুর সুর কানে আসতে রুশদির তন্দ্রা টুটে গেল। চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করলো ফারাজের বাহুবন্ধনে, এক প্রকার বন্দি অবস্থায়। রুশদির ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল। মাঝে মধ্যে ভাবলে বড় অবাক লাগে, সে এখন বিবাহিত, তার একজন স্বামী আছে, 5-6 বছরের এক চঞ্চল ছেলে আছে আগলে রাখার মতো এক সাজানো সংসার। জীবনটা কতটা অমূল বদলে গেছে তার। আগে যার দিন কাটতো আগুনের পাশে রান্নাঘরের ব্যস্ততায়, এখন তাকে খাবারটুকু নিজের হাতে বেড়ে খেতে হয় না। তার উপর বাড়ির প্রতিটা মানুষের উপচে পড়া ভালোবাসা তো আছেই। কোথাও একটা পড়েছিল, যে মেয়ে বাবার বাড়িতে সুখ পায় না, তার সুখ হয় শ্বশুর বাড়িতে। রুশদি আজ তার জীবন্ত প্রমাণ। ফারাজের শান্ত মুখখানার দিকে অপলক তাকিয়ে রইল রুশদি। লোকটা কি অঘোর শান্তিতে তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। রুশদি ভাবলে এই মানুষটাকেই সে কিনা বিয়ের সময় কতবার ফিরিয়ে দিতে চেয়েছিল, অথচ এমন জীবনসঙ্গী কি আর কখনো তার কপালে জুটত। রুশদি আনমনে ফারাজের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলো। লোকটার সব কিছুই তার পছন্দ, শুধু এই ক্লিন শেভ লুকটা সে একদম নিতে পারে না। সামান্য দাঁড়িয়ে রাখলে ওকে যে কি মারাত্মক সুন্দর দেখাতো তা যদিও বুঝতো। রুশদি মনে মনে হাসলো, তারপর একদম গোপনে অত্যন্ত সন্তর্পণে স্বামীর কপালে আলতো করে নিজের ওষ্ঠ ছোঁয়ালো, যাতে ঘুমের ঘোরে ফারাজ টেরও না পায়। হঠাৎ রুশদির মনে হলো আজ ফজরের নামাজটা পড়া দরকার। অনেক দিন ফজরের সময় ওঠা হয় না। সেই ভেবে শোয়া থেকে উঠতে গেলে বিপত্তি বাঁধল। ফারাজের লোহার মতো শক্ত বাহুডোর থেকে নিজেকে মুক্ত করা যেন অসম্ভব হয়ে উঠল। ধস্তাধস্তি করে হাত সরাতে গেলেই ফারাজ জেগে গেল। ঘুম জড়ানো ভারী কণ্ঠে সে বিড়বিড় করল, এত নড়াচড়া করো না তো রুশদি, চুপচাপ ঘুমো। নামাজ পড়বো, আমাকে ছাড়ুন এখন। অন্য সময় হলে ফারাজ হয়তো কোনোভাবেই তাকে ছাড়তো না, কিন্তু নামাজের কথা শুনে সে আলগা করে দিল বাহুবন্ধন। রুশদি যাওয়ার আগে ফারাজকেও উঠতে বলল নামাজের জন্য, কিন্তু সে পাশ ফিরে শুয়ে রইল। রুশদি আর জোর করলো না। ধীর পায়ে উঠে অজু সেরে সে পবিত্রতার চাদরে নিজেকে মুড়িয়ে ফজরের সালাত আদায় করতে দাঁড়ালো। মিতু নিজের জন্য বরাদ্দ করা গেস্ট রুমের বিছানায় নিথর হয়ে শুয়ে আছে। সারা রাত কান্নায় তার চোখের পাতাগুলো ফুলে ভারী হয়ে উঠেছে। সহজ সরল মনের মেয়ে সে। সিফাতের এই এড়িয়ে যাওয়া বা উদাসীনতা তার কোমল মনে প্রচণ্ড আঘাত এনেছে। সকালে যখন খান পরিবারের সবার সাথে সে নাস্তার টেবিলে বসলো, রুশদি বোনের চোখের কোণে লেগে থাকা বিষাদটুকু ঠিকই লক্ষ্য করলো। তবে সবার সামনে কোনো অপ্রীতিকর প্রশ্ন করে তাকে আর বিব্রত করলো না। সকাল গড়াতেই শিকদার বাড়ি থেকে সান্ডা এলো। শেরের স্কুল আছে, ক্লাস মিস হওয়া মানে শের তো বটেই, এমনকি শান্তিরও ফারাজের কাছে বকা শুনতে হবে। এদিকে সিফাত খান বাড়ির লনের দোলনায় একা বসে মনোযোগ দিয়ে ফোন টিপছে। মিতু দূর থেকে ওকে দেখে বুকটা দুরু দুরু করে উঠল, কিন্তু মনের টান উপেক্ষা করতে না পেরে ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। সিফাত ফোন থেকে চোখ তুলে তাকাতেই মিতুকে দেখল। তার চোখে মুখে কোনো বিশেষ আনন্দের ঝিলিক দেখা গেল না। আসলে চট্টগ্রাম যাওয়ার পর নিছক সময় কাটানোর জন্য সে মিতুর সঙ্গে একটু ফ্লার্ট করেছিল, কিন্তু মিতু যে এতটাই সাদাসিধে যে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে তাকে ভালোবেসে বসবে তা সিফাতের ভাবনার বাইরে ছিল। মিতুর লাজুক হাবভাব দেখে সিফাত আবার একটু প্রশ্রয় দিল। তার কাছে এমন বোকাশোকা মেয়ের সঙ্গে কথা বলতে মন তো লাগে না। হে মিস ফুল, তুমি ঢাকা কবে আসলে? সিফাতের কণ্ঠে সেই চিরচেনা মাদকতা।
মিস ফুল সম্বোধনটা কানে যেতেই মিতুর বিষণ্ণ মনটা যেন শরতের মেঘের মতো এক লহমায় হালকা হয়ে গেল। জড়তা কাটিয়ে বলল, অনেক দিন আগেই এসেছি। বসো এখানে। সিফাত দোলনার পাশের ফাঁকা জায়গাটুকুতে বসার ইশারা করলো। মিতু একটু ইতস্তত করলো, যদি বসার সময় শরীরের কোনো অংশ সিফাতের সঙ্গে লেগে যায়। সেই সংকোচ দেখে সিফাত হেসে বলল, হেই মিস, লজ্জা না পেয়ে বসো তো। এটা তোমাদের গ্রাম না যে কেউ কিছু বলবে। এখানে সবাই চিল। মিতু খুব সাবধানতার সঙ্গে দূরত্ব বজায় রেখে দোলনার কোনায় বসলো। সিফাত ফোনটা পাশে রেখে দোলনার উপর হাত এলিয়ে আয়েশ করে বসে বলল, জানো, আমার না শ্যামলামে ভীষণ পছন্দ, ঠিক তোমার মতো। মিতু বিস্ময় আর লজ্জায় রাঙা হয়ে নিচু স্বরে বলল। সবার তো ফর্সা মেয়েই পছন্দ হয়। সিফাত ওর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবাই তো আর আমার মতো নয়। আমি তো নিজেই ফর্সা, আমার লাগবে শ্যামলা। আসলে ফর্সা স্কিন এখন বড্ড কমন, জাস্ট বোরিং। আমার কাছে শ্যামলা মেয়েদের ম্যাজিকটাই আলাদা। শোনো, ইটস লাইক ডার্ক চকলেট, একটু ক্লাসি, একটু ডিফারেন্ট, আর ভীষণ অ্যাডিকটিভ। তোমার স্কিন টোনটাই তোমাকে একদম ইউনিক করে তোলে, মিস ফুল। এই এক মুহূর্তের প্রশংসায় মিতুর বুকের ভেতরটা উলটপালট হয়ে গেল। গতরাতে জমানো সব অভিমান, চোখের জল আর একাকিত্বের কষ্ট এই এক কথাতেই কর্পূরের মতো উড়ে গেল। সে মাথা নিচু করে ওড়নার কোনা আঙ্গুলে জড়াতে লাগলো। লজ্জায় তার কান দুটো যেন ঝাঝা করছে, অথচ বাস্তবতাটা ছিল ভিন্ন। সিফাত আদতে প্রচণ্ড সৌন্দর্য পূজারী। মফস্বল বা গ্রামের সাধারণ মেয়েদের দিকে সে ফিরেও তাকায় না। কিন্তু মিতুর সঙ্গে সে কেন এভাবে নিয়মিত ফ্লার্ট করে যাচ্ছে তার সঠিক কারণ হয়তো সিফাত নিজেও জানে না। ওদের এভাবে বসে থাকতে দূর থেকে দেখলো সিফাতের মা শানজানা খান। ফারাজের আজ আবার ট্রিপ পড়েছে। রুশদি মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে, লোকটা কি অতিমানব? নিজের বাবা শেহজাদ খানের বিশাল বিজনেস সাম্রাজ্য সে একাই সামলায়, আবার এর মাঝে পাইলটের কঠিন পেশাটাও দিব্যি চালিয়ে যাচ্ছে। একটা মানুষ একই সাথে এত কিছু কিভাবে সামাল দেয় তা রুশদির সাধারণ বুদ্ধিতে কুলায় না। গত দুদিন শেরের সাথে দেখা হয়নি। পুচকুটা আশেপাশে না থাকলে ঘরটা বড্ড খালি খালি লাগে, প্রাণহীন মনে হয়। মিতুর সাথে কিছুক্ষণ গল্পগুজব সেরে রুশদি নিজের পড়ার টেবিলে গিয়ে বসলো। অনেকদিন পর আজ তিথির কল এসেছে। বিয়ের পর আগের মতো আর আড্ডা দেওয়া হয় না। কলেজের সেই সোনালি দিনগুলো এখন কেবলই স্মৃতি। তিথির সাথে কথা শেষ হতে না হতে স্কুল থেকে ফিরল সে। ঘরে ঢুকে এক লাফে সে রুশদির কোলে চড়ে বসলো। রুশদি ওর ঘাম ভেজা মুখটা মুছে দিয়ে বেশ কটা আদুরে চুমু খেলো। তারপর কৃত্রিম রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, কাল মমকে না বলে কোথায় গিয়েছিলে তুমি শুনি? সে রুশদির গলা জড়িয়ে ধরে বলল, চাচুরা এসেছিল তো, তাই ওদের সাথে সিফুড ডিলারদের বাসায় ছিলাম। ভাইয়ারা এসছে আজ? হুম। ও তাই তো বলি, চাচুদের পেয়ে মমকে একদম ভুলে গিয়েছিলে। বুঝি তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, তাই তো? রুশদি মুখটা গম্ভীর করে অন্যদিকে ঘুরিয়ে নিল। প্রিয় মমের মুখ ভার দেখে শেরের মনটা তপ্ত দুপুরের মতো শুকিয়ে গেল। এখন মমের মুড ঠিক করার দায়িত্ব যে তারই। সে তার ছোট্ট দুটো হাত দিয়ে রুশদির গাল দুটো ধরে টেনে নিজের দিকে ফেরালো। তারপর জাদুকরের মতো চোখে মুখে রহস্য এনে ফিসফিস করে বলল, আব্রাকাডাব্রা, মমের মন ভালো হয়ে যা, ফু ফু। রুশদির প্রচণ্ড হাসি পেলেও সে নিজেকে সামলে রাখলো। দেখাই যাক এই খুদে জাদুকর আর কি করতে পারে। মমকে হাসাতে না পেরে সে এবার কোল থেকে নেমে পড়লো। পরনে তার ছোট্ট স্কুলে ইউনিফর্ম, কাঁধে ঝোলানো ব্যাগ। সেবার অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করলো। সেরের সে উদ্ভট নাচ আর কচি মুখের অভিব্যক্তি দেখে রুশদি আর স্থির থাকতে পারল না। খিলখিল করে হেসে ফেললো সে। রুশদি হাসতেই সে এক দৌড়ে এসে আবার তাকে জড়িয়ে ধরলো। রুশদি ওকে কোলে তুলে নিয়ে ওর ছোট্ট নাকে একটা টোকা দিয়ে বলল, তুমি এত পাক না কেন বলো তো? সে দাঁত বের করে হেসে সে হিক্কা তুলে হাসতে হাসতে বলল, সলমান ইন্ডিয়া তাকিয়েছে বোধ হয়।